গভীর জঙ্গলে ঘুরতে আসে চারজন বন্ধু। তারা শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে প্রকৃতি উপভোগ করতে আসে, কিন্তু সেই জঙ্গলেই বসবাস করছিল ভয়ঙ্কর সব আদিবাসী। তারা এতটাই ভয়ঙ্কর যে তাদেরকে নরখাদক বলা হয়। সেই চারজন বন্ধু কি আদিবাসীদের খাদ্যে পরিণত হতে যাচ্ছে, নাকি তারা তাদের বিরুদ্ধে লড়াই করে বেঁচে ফিরতে পারে, তা জানতেই শেষ পর্যন্ত থাকতে হবে এই গল্পের সাথে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্প শুরু হয় সাউথ ইস্ট এশিয়ার একটি গভীর জঙ্গলে। সেই জঙ্গলেই দুজন ওয়ার্কার গাছ কাটতে আসে। তাদের একজন হঠাৎ লক্ষ্য করে একটি ছোট বাচ্চা জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছে। লোকটি সেটা ইগনোর করে তার কাজ করতে থাকে। তবে কিছুক্ষণ পর দেখতে পায় তার পার্টনার জঙ্গলের মাঝখান থেকে আর ফিরছে না। এটা দেখেই সে তাকে ডাকতে এগিয়ে যায়। তবে এগিয়ে যেতেই সে দেখতে পায় সেখানে রক্ত পড়ে আছে, আর সাথে রয়েছে ওই লোকটির একটি কাটা আঙুল। সে ভয় পেয়ে দ্রুত দৌড়তে শুরু করে, কিন্তু গভীর জঙ্গলের মাঝ দিয়ে সে ঠিকমতো দৌড়তে পারছিল না। দৌড়াতে গিয়েই সে একটা ফাঁদে পড়ে যায়, আর তখনই তার সামনে একজন ভয়ঙ্কর আদিবাসী বাচ্চা ছেলে আসে। লোকটি আদিবাসী ছেলেটিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ছেলেটির মুখে ছিল রক্তের দাগ। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো মানুষের হৃৎপিণ্ড খাচ্ছে। আর আদিবাসী ছেলেটি তখনই সেই লোকটিকে তার হাতুড়ি দিয়ে প্রহার করে। এরপরেই দুই জোড়া দম্পতিকে দেখানো হয়। তারা একে অপরের বন্ধু। রিচি এবং এজে স্কুল থেকেই বন্ধু। রিচির ওয়াইফ জ্যাসমিন এবং এজের ওয়াইফ মায়া। তারা চারজন লাঞ্চে এসে একটা ট্রিপের প্ল্যান করে। সেই ট্রিপে তাদের দুজনেরই ওয়াইফ মায়া এবং জ্যাসমিন যেতে রাজি হয়। তখন রিচি জানায় সে তার কোম্পানি সেল করতে পেরেছে, তাই সেই খুশিতে সে এজে এবং মায়াকে এই ট্রিপে নিয়ে যাওয়ার জন্য অফার করে। রুমে এসে এজে মায়াকে বলে সে আমাদের ভ্যাকেশনের জন্য পে করছে। সে কি মনে করে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না? মায়া বলে সে তোমার ছোটবেলার বন্ধু, আর তাছাড়া সে তার কোম্পানিটা সেল করতে পেরেছে, তাই সেই খুশিতেই সে তোমাকে ছোট্ট একটা গিফট দিতে চেয়েছে। এজে বলে সে আমাদের কোম্পানি থেকেই তার কাজ শুরু করেছিল, কিন্তু আজ সে কোথায় পৌঁছে গেছে। তখন এজে এটাও বলে সবাই মনে করে আমি কোম্পানিতে জব পেয়েছি শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য। আসলে মায়ার বাবার কোম্পানিতেই এজে চাকরি করে। মায়া এজেকে বুঝিয়ে শান্ত করে। পরের দিন তারা চারজনই ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়। তাদের গাইড করার জন্য নিক নামের একজন লোক আসে। নিক তাদের চারজনকে 4টি লাইফ জ্যাকেট দেয়। এরপর তারা দুই দম্পতি দুটো কায়াকে ওঠে এবং অপর কায়াকে থাকে নিক। তারা পাঁচজনই তাদের জার্নি শুরু করে। সবাই ভীষণ এক্সাইটেড। তারা জঙ্গলের একটা জায়গায় এসে ডিসাইড করে রাতে জঙ্গলে থাকবে। নিক অ্যাডভেঞ্চারের জন্য সবার থেকে তাদের ফোন নিয়ে নেয়, কিন্তু এজে তার ফোনটা দিতে রাজি হয় না, কারণ বিজনেসের জন্য তার কাছে কিছুক্ষণ পর পর কল আসে। তারা জঙ্গলের মাঝ দিয়েই বিভিন্ন পশু পাখি, প্রকৃতি ইত্যাদি উপভোগ করে। নিক জানায় তারা যে নদীটিতে আছে এটা তৈরি করা হয়েছিল, এটা প্রাকৃতিক নয়। মায়া বলে আপনি ভীষণ ভাগ্যবান, এখানে প্রতিদিনই আসতে পারেন, অনেক শান্তিপূর্ণ একটা জায়গা। নিক বলে হ্যাঁ, জঙ্গল দিনে শান্তিপূর্ণ, তবে রাতে এটা ভয়ঙ্কর। মায়া জানতে চায় নিক কতদিন ধরে এই পেশার সাথে জড়িত। নিক জানায় তার বাবা 40 বছর ট্যুর গাইড করেছেন, আর তার দাদা এবং পিতামহ প্রথম আউটসাইডার ছিলেন যিনি এখানে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর কখনো ফিরে আসেননি। তিনি এখানে একজন আদিবাসীকে দেখেছিলেন আর একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যান। এজে বলে যদি তিনি কখনো ফিরে না আসেন তাহলে তারা কি করে জানতে পেরেছিল এখানে আদিবাসীরা বসবাস করে? তখন নিক বলে কারণ প্রায়ই এখানে মানুষের বডি পাওয়া যায় যাদের শরীরের অনেক বডি পার্ট থাকে না। এজে এইসব কাহিনী মানতে রাজি হয় না, তার কাছে এই সব কিছুই গুজব মনে হয়। মায়া বলে তার মানে এসব আদিবাসীরা নরখাদক, তারা মানুষের দেহকে খেয়েই জীবন ধারণ করে। নিক বলে হ্যাঁ, তবে আমরা তাদের কাছে যাচ্ছি না, এটা তাদের বাড়ি। আউটসাইডার এসে তাদের জমি দখল করতে চায়, তাদের গাছপালা প্রকৃতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, যেটা তাদের একদমই পছন্দ নয়। কিন্তু এই এরিয়াটা সুরক্ষিত। অন্যদিকে দুজন বাইকারকে দেখানো হয়। তারা দুজন ভ্লগ করতে জঙ্গলে আসে। তারা একটা জায়গায় এসে ভ্লগ করতে থাকলে সেখানে ডু নট এন্টার লেখার একটা বোর্ড দেখতে পায়। তারা দুজন কৌতূহল মেটাতে জঙ্গলের ভেতরেই প্রবেশ করে। দুজন জঙ্গলে ভীষণ গভীরে চলে আসে। হঠাৎ বাইকিং করার সময় ড্যানি নামের ছেলেটি বাইক থেকে মাটিতে পড়ে যায়। মেয়েটি চেক করতে আসলে যা দেখে সেটা সে কখনো কল্পনা করেনি।
মেয়ে বাইকারটি দেখতে পায় ড্যানির হেলমেট সহ গলা কাটা রয়েছে। সে চিৎকার করে ওঠে আর পালাতে শুরু করে। অন্যদিকে এই 5 জন ভীষণ আনন্দে কায়াক দিয়ে নদী ভ্রমণ করে। তারা জল দিয়ে একে অপরের সাথে মজা করে। তখনই এজে জ্যাসমিনের ওপর একটা সাপ ছুঁড়ে মারে। এতে জ্যাসমিন ভয় পেয়ে ঘাবড়ে যায়, আর এতেই সে আর রিচি কায়াক থেকে জলে পড়ে যায়। নিক বলে, রিল্যাক্স, এই সাপটা বিষাক্ত নয়। তখন মজা নেওয়ার জন্য এজে রিচি আর জ্যাসমিনের ছবি তুলে নেয়। রিচি তখন রেগে এজের ফোনটা জলে ফেলে দেয়, আর নিক সেই জলে নেমেই ওই ফোনটিকে খুঁজে বের করে। অন্যদিকে মেয়ে ব্লগারটি নিজেকে বাঁচাতে একটা গুহার মধ্যে আসে। সে লাইটার বের করে গুহায় কিছু আদিবাসীদের আঁকা ছবি দেখতে পায়। মেয়েটি ধারণা করে এখানে আদিবাসীরা বসবাস করে, আর তার পার্টনারকে এই আদিবাসীরাই মেরেছে। তাই সে তার ফোন বের করে ভিডিও রেকর্ড করে জানায় আদিবাসীরা তার পার্টনার ড্যানিকে মেরে ফেলেছে। আর তখনই সে তার সামনে একজন আদিবাসীকে দেখতে পায় আর ভয়ে তার কাছে প্রাণ ভিক্ষা করতে থাকে। কিন্তু এই আদিবাসীটি মেয়েটিকে একইভাবে মেরে তার মাথা নিয়ে আসে। অপরদিকে নিক সবাইকে জঙ্গলের একটা জায়গায় রাত কাটানোর জন্য নিয়ে আসে। সেই রাতেই নিক আর মায়া গল্প করছিল। তারা একে অপরের সমস্ত কথা শেয়ার করছিল। নিক মায়াকে জিজ্ঞেস করে এজের মতো ছেলের সাথে তার কি করে পরিচয় হলো। তখন মায়া জানায় এজের জবের দরকার ছিল, আর তার বাবা তখনই কোম্পানিতে লোক হায়ার করছিল। এইভাবেই তার আর এজের পরিচয় হয়। নিক তখন তার পিতামহের ছবি দেখিয়ে বলে তিনি তার সময়ে ভীষণ জনপ্রিয় ছিলেন। উনি আমাকে ছোটবেলা থেকেই মোহিত করে এসেছেন। আমি ছোটবেলা থেকেই ওনার মতো হতে চেয়েছিলাম। মায়া বলে, তুমি কি মনে করো তাকে আদিবাসীরাই মেরে ফেলেছিল? নিক তখন বলে, তার সাথে কিছু একটা হয়েছিল। তাছাড়া কিছুদিন আগে লগিং কোম্পানি থেকে 2 জন লোক এখানে কাজ করতে এসেছিল। তারা গাছ কাটতে এসেছিল, আর সেখানে আদিবাসীরাও ছিল। তারা তাদের টেকনিক ব্যবহার করে সেই 2 জনকেই ফাঁদে ফেলে। তাদের কাছে কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো রেফ্রিজারেটর নেই। তাই তারা ফ্রেশ মাংস খাওয়ার জন্য তাদেরকে জীবিত রেখে বডি পার্টের একটা একটা করে অংশ খেতে শুরু করে। তখন মায়া জানতে চায় যদি এমনই ব্যাপার হয় তাহলে তারা একবারে শিকার করে তাদেরকে খাঁচায় বন্দি করে রাখে না কেন? নিক জানায় কারণ তারা তাদের পরবর্তী প্রজন্মকে এইভাবেই ট্রেন করে যেন তাদের বংশধরেরাও তাদের মতোই শক্তিশালী হয়। নিক বলে সেই কোম্পানির একজন তাদের থেকে পালাতে সক্ষম হয়েছিল। তারা তার পায়ের হিলটাকে কেটে খেয়েছিল। আসলে নিক এই গল্পের শুরুতে দেখানো লোকটির কথাই বলছিল। সে আদিবাসীদের থেকে পালাতে পেরেছিল। তখন এজে এসে জানতে চায় তারা কি নিয়ে গল্প করছে। এজে নিককে বলে সে যেন এই ধরনের কাল্পনিক গল্প মায়াকে না শোনায়, তাকে ভয় না দেখায়। নিক এতে আর কিছু বলে না। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে জ্যাসমিনের সাথে এজে লুকিয়ে দেখা করতে আসে। এজে আর জ্যাসমিনের মধ্যে অ্যাফেয়ার চলছে। তারা দুজনই তাদের পার্টনারকে চিট করছে। জ্যাসমিন বলে আমার এইভাবে লুকিয়ে দেখা করতে আর ভালো লাগছে না। তুমি এই ট্রিপের মধ্যেই তাদেরকে আমাদের সম্পর্কের কথা বলবে। এজে বলে আমাদের আর একটু সময় নিতে হবে, আর এখন কোম্পানির ভালো সময় যাচ্ছে না। মায়ের বাবা কোম্পানি থেকে কিছুদিন পরেই রিটায়ার হবেন, আর তখনই তার জায়গায় আমি কোম্পানির দেখাশোনা করব। জ্যাসমিন বুঝে যায় এজে কখনোই কোম্পানি ছাড়বে না, আর তার মানে সে মায়াকেও কখনো ছাড়বে না। জ্যাসমিন বলতে থাকে তুমি আমাকে প্রাপ্য সম্মান দেবে না। সে ভীষণ রেগে যায়। এজে আবার ঘুমোতে এলে মায়া এবং রিচি দুজনেই তখন সজাগ ছিল। অর্থাৎ মায়া এবং রিচি দুজনেই এজে এবং জ্যাসমিনের এই অ্যাফেয়ারের কথাটা জানে। সকালে নিক এসে একটি কায়াক মিসিং দেখতে পায়। তখন জ্যাসমিন এসে জানায় রিচি আশেপাশে কোথাও নেই। নিক বলে সে আমার কায়াক নিয়ে চলে গেছে। গত রাতে কিছু কি হয়েছিল যার জন্য সেই গভীর জঙ্গলে একা একা বেরিয়ে পড়েছে? নিক আরও বলে কায়াকের মধ্যে আমাদের সমস্ত ফোন এবং অন্যান্য সামগ্রী ছিল। তারা আর দেরি না করে রিচিকে খুঁজতে বের হয়। অনেকটা দূর আসার পর তারা 2টো রাস্তা দেখতে পায়। একটি রাস্তায় অনেক স্রোত রয়েছে। তারা ধারণা করে যেহেতু স্রোত রয়েছে তাই রিচি এই পথে যাবে না, কারণ রিচি এর আগে কখনোই নদীতে আসেনি। আর অপর রাস্তাটি খুবই নর্মাল ছিল। কিন্তু নিক জানায় এদিকে যাওয়া যাবে না, কারণ আদিবাসীরা এই দিকেই বসবাস করে। আমাদেরকে এখনই ফিরে গিয়ে রেস্কিউ টিমকে ইনফর্ম করতে হবে। তারাই রিচিকে উদ্ধার করবে। আমরা আউটসাইডার, এখানে গেলেই আমরা তাদের খাদ্যে পরিণত হব। এজে বলে এই সব কিছু ভুল ধারণা। তুমি কি কখনো তাদেরকে নিজে চোখে দেখেছ? নিক চুপ করে থাকে। এজে আরও বলে তাদের কোনো অস্তিত্ব নেই। এই সব কিছুই শুধুমাত্র তোমাদের কাল্পনিক গল্প। নিক তার এই কথায় মানতে রাজি নয়। সে কায়াক নিয়ে চলে যেতে চায়, তবে এজে বলে তুমি সাঁতার কেটে নদী পার হয়ে যেতে চাইলে চলে যেতে পারো। আমরা কায়াক নিয়ে যাচ্ছি,
আমরাই রিচিকে খুঁজে বের করব। নিক কোনো উপায় না পেয়ে তাদের সাথে যেতেই রাজি হয়। তারা রিচিকে খুঁজতে বের হয়। একটা জায়গায় এসে তারা তাদের কায়াকটিকে খুঁজে পায়। নিক বলে, আমি তোমাদের 1 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে না আসলে আমি এখান থেকে চলে যাব। মায়া জানায় তারা 1 ঘন্টার মধ্যেই রিচিকে নিয়ে ফিরে আসবে। এই গভীর জঙ্গলে তারা 3 জন রিচিকে খুঁজতে বের হয়। এদিকে নিক তাদের জন্য একটা নদীর ধারে অপেক্ষা করছে। সে কিছু একটা শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসে। কিছু দূর যাওয়ার পরই সে মানুষের কঙ্কাল দিয়ে বানানো কিছু পুতুলকে দেখতে পায়, যাদেরকে আধুনিক পোশাকে সাজানো হয়েছে। নিক সেখানে তার পিতামহের পোশাকটিও দেখতে পায়। সে বুঝতে পারে এখানে অনেক মানুষ এসে মিসিং হয়েছে, আর সেখানেই লুকিয়েছিল একজন আদিবাসী। তখনই নিক লুকিয়ে থাকা ওই আদিবাসীকে দেখে পালাতে শুরু করে, আর ওই আদিবাসীটিও তাকে ফলো করতে শুরু করে। নিক তার কায়াক নিয়ে পালাতে শুরু করে, আর কিছুক্ষণ পর দেখতে পায় তাকে কেউ আর ফলো করছে না। তাই সে কিছুটা স্বস্তি অনুভব করে। কিন্তু তখনই জলের মধ্যে থেকে আদিবাসী লোকটি নিকের গলা কেটে দেয়। অন্যদিকে মায়া, জ্যাসমিন, এজে সেই গুহার ভিতরে প্রবেশ করে। তারা সেখানে এসেই রিচিকে খুঁজে পায়। রিচি জানায় তার ঘুম আসছিল না, তাই সে একটু ঘুরতে বের হয়েছিল। এজে বলে, কিন্তু তুমি ভুল পথে এসেছো। নিক বলল, এই জায়গাটা সুরক্ষিত না। মায়া বলে, আমাদের এখনই ফিরে যেতে হবে, আমরা ভুল জায়গায় আছি, আমাদের চিফকে কল করে ইনফর্ম করতে হবে। রিচি বলে, আমি তো ফোন নিয়ে আসিনি। জ্যাসমিন বলে, কিন্তু কায়াকে আমাদের ব্যাগ ছিল না, আমরা ভেবেছি তুমি সেটা নিয়ে এসেছো। এই যে রিচির কাছ থেকে জানতে চায় সে কেন রাতে এইভাবে একা চলে এসেছে। রিচি বলে, আমি খুব পরিশ্রম করেছি, তাই আমার কাছে এখন সব কিছু আছে। আমি তোমার মতো মেয়েদেরকে নিয়ে পড়ে থাকি না। তুমি একবার শুধু মায়াকে দেখো, সে কতটা পারফেক্ট। তার বাবা তোমাকে জব দিয়েছে, তার মতো একজন মেয়ে তোমার জন্য পর্যাপ্ত নয় কি? রিচি এরপর এজেকে তার ফোনটি দেয়। এজে বুঝতে পারে রিচি তার আর জ্যাসমিনের অ্যাফেয়ার সম্পর্কে জেনে গেছে। সেই জন্যই গতকাল রাতে রাগ করে একা বেরিয়ে পড়েছিল সে। তারা সকলেই কায়াকের কাছে আসে, দেখতে পায় নিক সেখানে নেই। তারা ধারণা করে হয়তো নিক তাদেরকে ছেড়ে চলে গেছে, তাই জন্যই তারা চলতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরেই তারা নিকের কায়াকটিকে দেখতে পায়। সেখানে প্রচুর রক্ত দেখে তারা সামনে এগিয়ে আসে। জ্যাসমিন তখনই একটা পাত্রে নিকের মাথাটাকে বয়েল হতে দেখে চিৎকার করে ওঠে। তারা সকলেই তাড়াতাড়ি করে কায়াকে উঠে পালাতে শুরু করে। এই যে রিচিকে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে। তবে মায়া তাদেরকে শান্ত করে। সে জানায় এখন ঝগড়া করার সময় নয়, এখন তাদেরকে যে করেই হোক এখান থেকে সুরক্ষিতভাবে বের হতে হবে। তবে কিছুটা এগিয়েই দেখতে পায় নদীতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। তাই জন্যই তারা কায়াকটিকে জলের নিচ দিয়ে নিয়ে আসে। আর ঠিক তখনই এজেকে একজন আদিবাসী এসে অ্যাটাক করে। রিচি এজেকে বাঁচাতে আসলে সেই আদিবাসী রিচির হাতেই আঘাত করে। তখন মায়া এসে আদিবাসীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। এরপর জ্যাসমিন দেখতে পায় তাদের কায়াকগুলো ভেসে যাচ্ছে। তারা তাদের কায়াককে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তারা আবারও ভুল রাস্তায় আছে। এদিকে রিচির হাত দিয়ে অনবরত রক্ত ঝরছিল। মায়া রিচিকে ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে আহত আদিবাসী নিজেকে বাঁচাতে চেষ্টা করে, তবে তারই একজন স্বজাতি তাকে অসুস্থ দেখে তাকে মেরে তারই হৃৎপিণ্ডটা খেয়ে ফেলে। এরপরে জঙ্গলে নেমে আসে রাত। কোনো উপায় না পেয়ে তারা জঙ্গলেই থাকার প্ল্যান করে। এজে বলে, আমরা এখানে থাকতে পারি না, তারা আমাদেরকে মেরে ফেলবে। তখন মায়া বলে, তারা আমাদের এখনই মারবে না, তারা আমাদেরকে জীবিত রাখবে যতক্ষণ না তারা আবার ক্ষুধার্ত হয় ততক্ষণ পর্যন্ত। এক এক করে আমাদের বডি পার্টগুলোকে কেটে কেটে খাবে তারা। এজে বলে, তারা আমাদের সাথে খেলা করছে। রাতে মায়া রিচির সাথে কথা বলতে আসে। রিচি বলে, জ্যাসমিন এই অবস্থায় এখানে আছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আমরা লাস্ট 3 বছর ধরে প্ল্যানিং করছিলাম সন্তান নেওয়ার, কিন্তু আসল ব্যাপার কি জানো? এই সন্তান আমার নয়। আমি কিছু টেস্ট করিয়েছিলাম, আর আমি জানতে পেরেছি আমি কখনো বাবা হতে পারবো না। কিন্তু আমি জ্যাসমিনের সাথে আছি, সে যা ডিসিশন নেবে আমি সেটাকেই মেনে নিতে রাজি। অর্থাৎ রিচি জ্যাসমিনকে এতটাই ভালোবাসে যে এই সব কিছু জানার পরেও সে জ্যাসমিনকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছে। সে তার প্রতি কোনো কমপ্লেনও করে না। এরপরই সবাই ঘুমিয়ে পড়লে এজে মাঝরাতে জেগে ওঠে। তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার পুরো শরীরে কাদা মাখিয়ে মাটির নিচে লুকিয়ে পড়ে। আর তখনই একজন আদিবাসী তার কাছে আসলে এজে কৌশলে সেই আদিবাসীকে পেছন থেকে প্রহার করে। কিন্তু আদিবাসীরা প্রচুর শক্তিশালী, এই জন্যই সে তার সাথে পেরে উঠছিল না। তাকে বাঁচাতে এবার রিচিও এগিয়ে আসে। আর এভাবেই লড়াই করার সময় হঠাৎ করেই এজে ওপরের পাহাড় থেকে নিচে পড়ে যায়।
একা রিচি তখন সেই আদিবাসীর সাথে পেরে উঠছিল না। সেই আদিবাসী রিচির হাতে কামড় দিয়ে তাকে আহত করে ফেলে। এজে দেখতে পায় আদিবাসী রিচিকে ধরে নিয়ে যাচ্ছে। সে রিচির সাথে লুকিয়ে কথা বলতে আসে। সে রিচিকে বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি মায়া আর জ্যাসমিনকে বাঁচাবই। এই বলে সে রিচিকে কোনো সাহায্য না করে চলে যেতে থাকে। এজে জানে যতক্ষণ তারা রিচিকে খাদ্য হিসেবে জীবিত রাখবে তারা তাদেরকে আক্রমণ করবে না, আর এই সুযোগেই তারা এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে। রিচি বারবার তাকে সাহায্য করতে বলে, তবে এজে তার কোনো রকম সাহায্য করে না। কিছুক্ষণ পর আদিবাসীর সকলে একসাথে জড়ো হয়। রিচির একটা পা কেটে নেয় খাদ্য হিসেবে। কষ্টে চিৎকার করতে থাকে সে, নিজেকে বাঁচাতে পালাতে শুরু করে। আর তখনই একটা বাচ্চা আদিবাসীকে শিকার করার জন্য পাঠানো হয়। তারা রিচিকে সব দিক থেকে আবারও ঘিরে ফেলে। তাকে ভীষণ কষ্ট দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে ফেলা হয়। এদিকে সকালে মায়া এবং জ্যাসমিন তাদের কাছে রিচিকে দেখতে পায় না। এজে জানায় রিচি সাহায্য খুঁজতে গেছে। জ্যাসমিন সেটা মানতে রাজি নয়, তবে মায়া বুঝতে পারে রিচি আদিবাসীদের খাদ্যে পরিণত হয়েছে। তবে সে এই ব্যাপারটা জ্যাসমিনকে বুঝতে দেয় না। তারা তিনজন আবার তাদের কায়াক খুঁজতে শুরু করে, কারণ কায়াক ছাড়া তারা এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। কিছু দূর যাওয়ার পর তারা নদী খুঁজে পায়, কিন্তু সেখানেই একজন আদিবাসীকে দেখে তারা তিনজন দৌড়তে থাকে। গভীর জঙ্গলে জ্যাসমিন দৌড়তে গিয়ে গর্তে পড়ে যায়, আর গাছের শিকড় তার শরীরে ঢুকে যায়। জ্যাসমিনকে বাঁচাতে মায়া সেই গর্তে গাছের লতার সাহায্যে নেমে পড়ে। তখন জ্যাসমিন বারবার তার কৃতকর্মের জন্য মায়াকে সরি বলতে থাকে। মায়া বলে, আমি সব কিছু জানি, আমি তোমার আর এজের এই অ্যাফেয়ার সম্পর্কে জানি, তবে এখন এই সব কিছু নিয়ে আলোচনা করার সময় নয়। আমাদেরকে এই জঙ্গল থেকে সুস্থভাবে বাড়ি ফেরাটাই এখন একমাত্র লক্ষ্য হিসেবে দেখতে হবে। মায়া একটা ছুরির সাহায্যে গাছের শিকড়টাকে কেটে জ্যাসমিনকে ছাড়িয়ে নেয়। এরপর গাছের লতার সাহায্যে এজে মায়া এবং জ্যাসমিনকে গর্ত থেকে উঠিয়ে নেয়। এরপরই তারা তিনজন এসে পৌঁছায় পাহাড়ের শেষ প্রান্তে। সেখান থেকে তাদেরকে নদীতে ঝাঁপ দিতে হবে। জ্যাসমিন খুবই ভয় পাচ্ছিল, তবে মায়া এবং এজে তার সাহস যোগায়। এরপর তারা তিনজনই সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নদীতে নামে। অবশেষে নদীর মধ্যে কিছুটা যাওয়ার পরই তারা একটি কায়াক খুঁজে পায়। এরপর তারা তিনজনই সেই কায়াকের মধ্যে উঠে পড়ে। কায়াকে করে কিছু দূর যাওয়ার পর এজে বুঝতে পারে তাদের আশেপাশেই কোনো আদিবাসী রয়েছে। এই জন্যই সে কায়াক থেকে নেমে পড়ে। সে তার ফোনে আদিবাসীদের জন্য একটা ভিডিও করে। এরপর সে ওই ভিডিওটা চালু করে। আদিবাসীর একজন সেই আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে আসে, তবে এগিয়ে আসার পর দেখতে পায় সে যে আওয়াজটা শুনতে পাচ্ছিল সেটা কোনো মানুষের নয়, বরঞ্চ এজের রেকর্ড করা সেই ফোনের ভিডিও। আর এই সুযোগেই এজে পেছন থেকে এসে আদিবাসীকে প্রহার করে, কিন্তু এজে তার সাথে একা পেরে উঠছিল না। আদিবাসী একইভাবে এজের গলা কেটে দিতে চায়, তবে তখনই সেখানে মায়া এবং জ্যাসমিনকে দেখে অনেক বেশি খাবারের লোভে তাদেরকে আক্রমণ করতে আসে। সে এজেকে ঝুলিয়ে রাখে। এজে ছুরির সাহায্যে নিজেকে ছাড়িয়ে মায়া এবং জ্যাসমিনকে বাঁচাতে আসে। তারা যেভাবে রিচিকে মেরেছে এজে একইভাবে সেই আদিবাসীর গলা কেটে প্রতিশোধ নেয়। মায়া এবং জ্যাসমিন নিজেদেরকে বাঁচাতে কায়াকে ওঠে। এজে তখন দেখতে পায় আরও অনেক আদিবাসী তাদেরকে আক্রমণ করতে এগিয়ে আসছে। এজে বুঝতে পারে তারা তিনজনই এখান থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। এই জন্যই এবার সে মায়া এবং জ্যাসমিনকে চলে যেতে বলে। সে তার বন্ধুর প্রতিশোধ নিতে একাই সবার সাথে লড়াই শুরু করে। এজে রিচিকে প্রমিস করেছিল সে মায়া এবং জ্যাসমিনকে বাঁচাবে। মায়া তাকে বারবার নিষেধ করে যেন সে এই কাজটা না করে। এতগুলো আদিবাসীর সাথে সে একা কখনোই পেরে উঠবে না। যেখানে তারা একজন আদিবাসীর সাথেই পেরে উঠছিল না, সেখানে এজে এতগুলো আদিবাসীর সাথে কিভাবে পেরে উঠবে। তবে এজে মায়া এবং জ্যাসমিনের কোনো কথা না শুনে তাদেরকে চলে যেতে বলে। তাদেরকে পাঠিয়ে দিয়ে সে একাই চলে আসে আদিবাসীদের সাথে লড়াই করতে। তবে সে বেশিক্ষণ আদিবাসীদের সাথে পেরে ওঠে না। আদিবাসীরা তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে মায়া দেখতে পায় তারা একটা লোকালয়ে এসে পৌঁছেছে। তারা খুব কষ্টে পাহাড় বেয়ে ওপরে ওঠে। কিছুক্ষণ হাঁটার পর তারা সামনে একটা গাড়ি দেখতে পায়। গাড়ি থেকে দুজন এসে মায়া এবং জ্যাসমিনকে উদ্ধার করে। এজে তার জীবন দিয়ে মায়া এবং জ্যাসমিনকে সুরক্ষিতভাবে পাঠিয়ে দিয়েছে। সে রিচিকে দেওয়া তার কথা রাখতে পেরেছে। বন্ধুর সাথে এত বিশ্বাসঘাতকতা করলেও বন্ধুকে দেওয়া কথা রাখতে সে নিজের জীবন দিয়ে এই মেয়ে দুটোকে বাঁচিয়ে দিয়েছে। আর এই গল্পটি এখানেই শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।
দেখা হবে পরের গল্পে। টিল দেন কিপ লাভিং, বাই।